কেমন অবস্থা হয়েছে আমার, দুদিন মিলিয়েও একটা ভিডিও কমপ্লিট করতে পারি না। এখন এমনই শরীরের অবস্থা হয়েছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই শেষের দিকটায় এসে মনে হচ্ছে বিছানা আমাকে আর ছাড়ছে না, বিছানা থেকে উঠতেই পারছি না, সব সময় শরীর খারাপ। সকালবেলা উঠতে তো ইচ্ছে করে না, আজকে ঠেলে ঠুলে উঠলাম, 7টা বাজে এখন। সকালবেলায় উঠে একটুখানি চা খেলাম আগে, শরীরটা ঠিক রাখার জন্য। তারপরে ভাবলাম না, আস্তে ধীরে এবার একটু কাজে হাত দিই, কারণ আজ হচ্ছে আমার ডাক্তার দেখানো। তো ডাক্তার দেখানোর কথা শুনলেই না এখন ভয় লাগে। কেন বলো তো, একদম শেষের দিকটায় চলে এসেছি না, আমার যেন দিন দিন ভয়টা এত পরিমাণে বেড়ে যাচ্ছে, কি বলবো তোমাদের। তো অনেক বছর আগের অভিজ্ঞতাগুলো না মানে চোখের সামনে ভেসে উঠছে। তো সেই কারণে এতদিন অতটা খারাপ লাগতো না, ভয়ও লাগতো না, কিন্তু যত সময় এগিয়ে এসছে তত আমার ভয় বেড়ে গেছে। ভিডিওটা আরম্ভ করেছি, এটা হচ্ছে কী বার বলবো তোমাদের, ভিডিওটা হচ্ছে মঙ্গলবার। আসলে এখন বারও ভুলে যাই, কবে কোন বার চলে যাচ্ছে সেটাও আমার মনে থাকে না। আজ হচ্ছে মঙ্গলবার, আজকে আমার ডাক্তার দেখানো প্লাস হচ্ছে আমার আলাদা নতুন হসপিটালে যাওয়া। কারণ তোমাদের তো এর আগে বলেছিলাম যে আমার তো ট্রান্সফার করেছে দুটো হসপিটালে, ওই দুটোর মধ্যে যে কোনো একটায় আজকে যাব। সকাল থেকেই টেনশানে আছি খুব, কি হবে না হবে জানি না। তো সেই কারণেই আজকে একটু তাড়াতাড়ি মাকে বলেই শুয়েছিলাম যে আমাকে 6:30টার সময় ডাকবে। 6:30টার সময় উঠেছি, উঠে মানে আবার গিয়ে শুয়ে পড়েছি। তারপরে আবার 7টা নাগাদ উঠলাম, উঠে মুখ টুক ধুলাম, কারণ আজকে আবার মেয়ের পরীক্ষাও আছে। তারপরে কাজকর্মগুলো তো আর হুড়োপাড়ি করে করতে পারি না। কাজকর্ম বলতে এই এখন শুধু এই ঘর দুয়ারটুকুই একটু যা গোছাগুছি করি, আর কিচ্ছু পারি না। মানে এখন সত্যি কথা চোখ কান বুঝে পড়েই থাকি, ও যতটুকু হয় হয়। এই সকাল টাইমটুকু যা একটু ঘরটা পরিষ্কার করি, আর সারাটা দিন শুয়ে থাকি, বিছানা থেকে উঠতেই ইচ্ছে করে না, মানে সারাটা দিন শরীরটা খারাপ থাকে। আর আজকে আরও ডাক্তারের কাছে যাওয়া, তো আমার জন্য আজকে সকালবেলার থেকে শরীর চলছেই না, ইচ্ছেই করছে না, মনে হচ্ছে রিটার্ন গিয়ে বিছানায় শুয়ে পড়ি। কিন্তু তাও শুইনি, কাজে হাত দিলাম। আর মা তো অনেক সকালবেলায় উঠেছে, মার মতো কাজ করছে। উঠেই দেখলাম মা কলপারের দিকের কাজ আরম্ভ করে দিয়েছে। তো তোমাদের দাদাভাইকে বললাম আগে তুমি সাইকেল আর গাড়িটাকে সরিয়ে দাও, তাহলে কি বলো তো মার কাজ করতে সুবিধা হয়। গেটের সামনে গাড়িটা থাকলে না মার খুব অসুবিধা হয়, এমনিই তো চলাফেরা করতে পারে না। আর তোমাদের দাদাভাইকে আমি সবসময় বলি উঠেই তুমি আগে গাড়িটা অন্তত সরাবে, কারণ যদি মা কোনো সময় একটু ওখানে পা বেঁধে পড়ে ঠরে যায় তাহলে তো আর রক্ষে নেই। এই দেখো এখন একটু কাজ করি কি করি না, নিচু হই কি হই না, পেট পুরো টান ধরে যায় জানো না, এমন খিঁচ ধরে যায় তলপেটগুলো, আমি যেন আর তখন সোজা হয়ে দাঁড়াতে পারি না। ওই একটু কাজ করি, আবার একটু বসি, আবার যেই দেখি একটু টান লাগছে আবার গিয়ে একটু শুয়ে পড়ি। এই করতে করতে মানে 10 মিনিটের কাজ লেগে যায় আধ ঘন্টা। দেখো বাজে ঘড়িতে 8:30। মোটামুটি এই দিকটা একটু গোছানো হয়েছে, মেয়ের স্নান করা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও এরপরে রেডি হবে, মেয়ে স্নান করে নিয়েছে, ও রেডি হচ্ছে, আর এদিকে তোমাদের দাদাভাইও রেডি হবে। কারণ আজ আছে মেয়ের পরীক্ষা, বললাম এই একটা পরীক্ষা আজকে আছে, ব্যাস এরপরে আছে একদম 22 তারিখ। তো একেবারে পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমি নিজেও নিশ্চিন্ত হতাম, কারণ মেয়ের পরীক্ষাটা নিয়ে আমি অনেকটা টেনশানে আছি যে কখন না কখন আমার আবার শরীর বিগড়ে যায়, হসপিটালে নিয়ে আমাকে ছুটতে হয়। সেই টেনশানে তো আমি আরও মানে দু চোখের পাতা সারা রাত এক করতে পারি না। তো মেয়েটার পরীক্ষাটা যদি একেবারে শেষ হয়ে যেত আমার টেনশানটা একটু কমতো। তো তোমাদের দাদাভাই যাবে, দেখো হঠাৎ করে দেখলো প্যান্টের সেলাইটা একটু খুলে গেছে। তোমরা এর আগে আমাকে অনেকেই বলেছো যে দিদিভাই তুমি সেলাই করবে না। তো আসলে কি বলো তো, যত মানবে ততই দেখবে কিন্তু মনের মধ্যে একটা না খুঁতখুঁতানি থাকে। তো সত্যি কথা বলতে আমি আমার মেয়ের বেলা অনেক কিছু মেনেছিলাম, তো আমার এই বেলায় সত্যি কথাই সেরমভাবে কিছুই মানিনি। যে যাই বলেছে সত্যি কথা আমি সেরমভাবে কিছু মানিনি। কারণ আমি দেখলাম মানে যখন আমি প্রেগনেন্সি জানতে পারতাম না, ওই মানে জানিনি তখন কিন্তু ওই সময় একটা গ্রহণ চলে গেছিলো, আমি তো তখন জানতামই না।
এই যে শেষের যে গ্রহণটা হলো চন্দ্রগ্রহণটা, ওটা আমি মেনেছিলাম। আর ওটাতে খুব কষ্টও পেয়েছিলাম, একভাবে শুয়ে থাকা, কিছু না খেয়ে ঠেয়ে, মানে আমি খেতেও পারিনি সেদিনকে, আমার এত পেটে ব্যথা ছিল। তারপরে খিদের জন্য ভীষণ কষ্ট করেছিলাম, এই গ্রহণটাতে খুব কষ্ট করেছিলাম। তো শেষের দিকে এসে মানে যেটুক না মানলে না সেটুক, ওই মানে অনেক কিছু বিশাল একটা নিয়ম কাজ, সত্যি আমি কিছু মানি না। যাই হোক, দেখো আর মাঝখানে কোনো ভিডিও করিনি, খুব শরীরটা খারাপ লাগছিল, অঝরে ঘাম হচ্ছিল। তো দিদি আসলো কাজ করতে, মেয়েকে খাওয়ার করলাম। আজকে মেয়ে খেয়ে গেছে বাটার দিয়ে আর পাউরুটি দিয়ে, তোমাদের দাদাভাইও তাই খেয়ে গেছে। দিয়ে ওরা বেরিয়ে চলে গেল, আমি লাস্টে ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল, ঘরটা ঝাড় দিলাম। তারপরে স্নান করলাম, ভালো করে স্নান করলাম, করে এসে মা আলু ভাজা দিয়ে ভাত দিয়ে ভেজেছিল, গতকালকের ভাত ছিল, ওই ভাত দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খেলাম। খেয়ে ঠেয়ে দরজা বন্ধ করলাম, করে এসিটা চালিয়ে 10-20 মিনিট মতো শুলাম। শুয়ে ঠুয়ে দেখলাম তোমাদের দাদাভাই এসছে, এবারে উঠে রেডি হলাম। তো যাচ্ছি, সব কিছু প্রত্যেকবারই যখনই যাই, প্রত্যেকবারই সব কাগজপত্র সব কিছু রেডি করে নিয়ে যাই, কারণ যদি ভর্তি নিয়ে নেয় আবার তোমাদের দাদাভাই আসবে, খুঁজে পাবে না। তো সেই কারণে আমি আমার মতো সব গুছিয়ে নিয়ে যাই। কিন্তু জানো তো, মানে এইবারটা এমন হবে বুঝতেই পারিনি। সারাটা দিন হসপিটালে কাটিয়েছি, সারাটা দিন হসপিটালে, শরীর খুব খারাপ হয়ে গেছে, এমনিই তো এক টেনশানে শরীর খারাপ লাগছে। তারপরে হসপিটালে গিয়ে নানা রকমের কথাবার্তা শুনে, সব কিছু শুনে শেষ আশাটাও যেন চলে গেছে হসপিটাল থেকে, হসপিটালের ভরসার শেষ আশাটাও আমার চলে গেছে। জানি না সামনের দিনে কি হবে, এই টেনশানে না আরও আমার যেন না শরীর খারাপ লাগছে। তো যাচ্ছি দুগ্গা দুগ্গা করতে করতে, কাজগুলো করে এত কষ্ট হচ্ছিল গরমে, আর খাওয়া দাওয়া করার পরে না আরও বেশি কষ্ট হচ্ছিল। ভাত খেয়েছি, আমিও ভাত খেয়েছি, তোমাদের দাদাভাইও ভাত খেয়েছে, আর মেয়ে তো পাউরুটি খেয়ে গেছে, মাও পাউরুটি খাবে। রেডি হয়ে গেছি, তো দিদি এসছে কাজ করতে, তো দিদি করে বেরিয়ে গেলেই তারপরে ভাবছি বেরাবো, একটু 5 মিনিট একটু বসে নিয়ে তারপরে বেরাবো। আর সমস্ত কাগজপত্র নিয়ে নিলাম, কারণ প্রতিবারই আগেরবারও যখন আমি হসপিটালে গেছি সব কিছু নিয়ে গেছি, কারণ কখন না কখন ভর্তি নিয়ে নেয় তার তো ঠিক নেই, সেই কারণে সমস্ত কিছু কাগজপত্র আমি নিয়েই যাই। তো সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি, আর যদি ভর্তি নিয়ে নেয় তাহলে তো দিদিকে বলাও আছে। আর আজকে আসতে একটু লেটও হবে, কারণ আজকে অনেকগুলো জায়গায় ঘুরবো, ব্যাংকে যাব, পোস্ট অফিসে যাব, ডাক্তার দেখাবো, তারপরে প্লাস আরও 2-3টে নার্সিংহোম যাওয়ার ইচ্ছে আছে, তো কথাবার্তা বলার জন্য। তো সেই কারণে একটু কথা বলতেই পারি না, বললেই হাঁপিয়ে যাই। তো সেই কারণে একেবারে আজকে পুরো রেডি হয়ে বেরালাম। মেয়ে পরীক্ষা দিয়ে চলে আসবে, দিদি নিয়ে আসবে, তারপরে এসে দিদি রান্না বান্না করবে। মেয়েকে আজকে আর তোমাদের দাদাভাই আনার জন্য দাঁড়ায়নি, তাহলে আমাদের অনেক লেট হয়ে যাবে, সেই কারণে চলে এসছে ও দিয়েই। আর আমিও তার মধ্যে সব কাজ টাজ করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। চলো, এসে আবার হসপিটাল থেকে এসে কথা হচ্ছে, কারণ কি বলে না বলে, কি কথা হলো না হলো তারপরে তোমাদের জানাবো, ঠিক আছে? যা টেনশানের মধ্যে কালকে আমার দিনটা গেছে তোমাদেরকে কি বলবো। ওই যে বেরিয়েছিলাম, বাড়িতে এসছি তখন বাজে প্রায় 2:30 নাগাদ বাড়ি এসছি। বেরিয়েছিলাম তখন আমরা প্রায় ধরো 10-15 হবে আমরা বেরিয়েছিলাম, আর বাড়িতে এসছি 2:30 বাজে। 2টো হসপিটাল ঘুরেছি, 3টে নার্সিংহোম ঘুরেছি, ঘুরে ঠুরে তারপরে অনেকক্ষণ মন খারাপ করে তোমাদের দাদাভাই আর আমি রাস্তায় বসেছিলাম। তারপরে শরীরও খারাপ লাগছিল, গাড়িতে বসে আর মানে উঠতে পারছি না, গাড়ির মানে চলাটা সহ্য করতে পারছিলাম না, শরীরও খারাপ লাগছিল। বাড়ি এসছি, আসার পরে স্নান তো করেই গেছিলাম, আবার এসে স্নান করেছি। এসে দেখি দিদিও বাড়ি ছিল, আমার দিদি বাড়ি ছিল, রান্নাবান্না করে আমার অপেক্ষাতেই বসেছিল কি হয় না হয় সেটা শোনার জন্য। তো তারপরে দিদি আসার সাথে সাথে খেতে দিল, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো। আর রাস্তার জিনিস যেহেতু এখন তোমাদের দাদাভাই খেতে দেয় না, তো ওই বিস্কুট শুধু কিনে খেয়েছিলাম, এসে আগে ভাত খেয়ে শুয়েছিলাম। তারপরে আবার বিকেলবেলা বেরিয়েছিলাম 5টা-5:30টার সময়, আবার ডাক্তার দেখাতে, আবার গাড়ি করে। এবার বুঝতেই পারছো সারাটা দিন কতটা ধকল গেছে। তখন আর কোনো ভিডিও করিনি, আর ইচ্ছেও করছিল না ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে কথা বলি। আর আজ হচ্ছে বুধবার, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো।
যদিও বা সেরকম একটা পুজো আচ্ছা তো কিছুই হবে না ঘরে, তবু কাজের দিদিকে বলেছি যে দিদি তুমি একটু তাড়াতাড়ি এসে আজকে সকাল সকাল আমাদের বাড়িটাই আগে করো। তো বাজে এখন এই ঘড়িতে 8:30 মতো, কাজকর্ম সব কমপ্লিট। এদিকে মা তো অনেক ভোরবেলা উঠে কাচা ধোয়া সব কিছু করেছে। এই দেখো, মেয়ের যেহেতু কালকেই বললাম পরীক্ষা ছিল, আর লাস্ট 22 তারিখে একটা পরীক্ষা আছে, তো মা ওর ড্রেসগুলো কেচে দিয়েছে সকালবেলা। মা এদিকে অনেকগুলো জামা কাপড় কেচেছে, কালকে হসপিটালে গেছিলাম, সেই জামা কাপড় ঠাপুর আছে, ওগুলো দিয়ে অনেক জামা কাপড় কেচেছে। তো সেগুলোই আমি বললাম তুমি রাখো, আসলে মা তো বলি না তারে হাত পায় না, তো আমি বললাম তুমি রাখো, আমি সব মেলে দেবো। আমার আজকে উঠে গেছি তাড়াতাড়ি যে পুজো না করি, পুজোর দিনে শুয়ে থাকতেও ইচ্ছে করে না। আর মনটাও খুব খারাপ ছিল, কেন জানো তো, প্রতিবার বিশ্বকর্মা পুজো কত সুন্দর করে হয়। শুধু একবার আমার মনে আছে যে এইবার আগের চ্যানেলে ওই ভিডিওটা আমার আছে, আমাদের ঘর ভেঙেছিলাম বলে সেই বছরটা করতে পারিনি, তবু নিজে ঠাকুর এনে নিজে নিজের মতো করে পুজো কিন্তু করেছিলাম। আজকে 18 বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে, তো আমি এই বছরটাই পুজো করতে পারছি না। সকালবেলার থেকে মনটা খুব খারাপ লাগছে, কারণ সকালবেলার থেকে দেখছি সবার বাড়িতে পুজোর তোড়জোড় হচ্ছে, আর আমাদের বাড়িতেও বিশ্বকর্মা পুজোটা বেশ প্রতি বছরই বড় করে হয়। এই বছর করতে পারছি না, সকাল থেকে সত্যি মনটা খুব খারাপ ছিল। তো কিছু করার নেই, তাই দিদিকে বলেছি যে তুমি একটু তাড়াতাড়ি কাজটা করে দিয়ে যেও, ওই মেয়ে যেটুকুনি পারবে একটু ঠাকুরকে এনে দেবে। তো সেই কারণেই সকাল সকাল উঠে গেছি, উঠে কাজও করে দিয়েছি, আর দিদি ফার্স্ট আমাদের বাড়িতে এসেই আগে কাজটা করে দিয়েছে। বাসন মাজা, ঘর মোছা, ঘর পরিষ্কার সব কিন্তু হয়ে গেছে আজকে আমার পুরো 8:30টার মধ্যে। এরপরে আমি স্নান করব, আর দেখো এখানে একটু ধুইয়ে দিলাম ভালো করে। তো আগে কি হতো বলো তো, এখানে মিষ্টু পটি করতো না, তো দিদি ভালো করে ধোয়াতো না, ধোয়াতো, নোংরাগুলো ভালো করে যেত না, তো আমি আবার পরে ভালো করে ধোয়াতে হতো। কিন্তু এখন তার মিষ্টু নেই, নোংরাটাও হয় না, তো দিদি ধুইয়ে দিয়ে যায়, হয়ে যায়। আজকে দেখলাম গামলার জলটা রয়েছে, আমি স্নান করব, নোংরাও রয়েছে, তাই ধুয়ে দিলাম, এখন আর প্রত্যেক দিন ধুতে হয় না। স্নান করে ঘরে এসেছি এই 9টা মতো বাজে, মেয়েরও স্নান হয়ে গেছে, তো মেয়ে পড়তে বসেছে একটু আলতা। ও আবার আলতা পড়তে না খুব ভালোবাসে জানো তো, ফাঁক পেলেই ও আলতা পড়ে, আর এখন তো পরীক্ষাও নেই, বলছে মা একটু আলতা পরবো, আমি বলছি ঠিক আছে পর। ও আবার কী বলো তো, একটু পুজোর কাজ করতে গেলে একটু আলতা পরবে, একটু শাড়ি পরবে, ও খুব ভালোবাসে। এদিকে জামাইবাবু দেখো গুলুকে নিয়ে এসছে, আজকে অনেক দিন পর গুলু আমাদের বাড়িতে এসছে, অনেক দিন না, প্রায় মাস হয়ে গেল গুলু এসছে। আর এদিকে মেয়ে স্নান করে আলতা ঠালতা পরে, শাড়ি এখনও পরেনি, বললো মা ঠাকুরের জায়গাটা একটু গুছিয়ে নিই, তারপর তুমি আমাকে শাড়িটা পরিয়ে দেবা। তো আমি বললাম ঠিক আছে তাহলে গুছিয়ে এনে, আর সকালবেলার থেকে যা গরম পড়েছে, ওই দেখো দিদিও চলে এসছে আজকে সকাল সকাল, কারণ প্রতি বছরের মতো না খুব খারাপ লাগছিল, কিছুই করব না পুজো আচ্ছা, তো দিদিকেও বলেছিলাম তুই তাহলে একটু সকাল সকালই চলে আসিস। জামাইবাবুগুলোকে দিয়ে চলে গেছে, আর দিদিও ঘরের কাজটা সেরে তারপরে চলে এসছে। আসার সময় দেখলাম দিদি আবার চিকেন নিয়ে এসছে, তো দিদি চিকেন নিয়ে এসছে, আর তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো। তো যাই হোক, সেই রান্নার গল্পটা পরে তোমাদের করছি। তো দেখো এখানে মেয়ে তো সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আর মূর্তি ঠাকুর আনিনি, কারণ মূর্তি ঠাকুর নিয়ে আসলেই ঠাকুরমশাই ডাকতে হয়, অনেক কিছু নিয়ম পালন করতে হয়, তো সেই কারণে গত বছরের মূর্তি আছে, ওটা তো আজকে আর বার করব না, ওটা রয়েছে। তো দেখো ছোট্টর মধ্যে তোমাদের দাদাভাই একটা বিশ্বকর্মা ঠাকুরের ছবি কিনে নিয়ে এসছে, ওই মেয়ে যেটুকুনি পারবে সাজিয়ে গুছিয়ে ফুল মিষ্টি টিষ্টি দিয়ে মেয়ে দেবে। তো সেই বাচ্চা মানুষ যেইটুক পারবে সেইটুকুনি তো করবে বলো। তো ও তাও বায়না করেছিল মা ঠাকুরমশাই বলো আমি পারবো করতে, মাসি আছে, কিন্তু সত্যি কথা আমি ভরসা পাইনি যে করতে পারবে কি না, আবার দিদি ঘরের রান্না বান্না করবে, কখন করবে। আর আমি বললাম না আমার শরীরটাও ঠিকঠাক যাচ্ছে না। এবার তোমাদের বলি আমার ওই হসপিটালের গল্পটা। তো আমার কোনো হসপিটালেই হয়নি, সবথেকে একটা বড় চিন্তা, যেই ভরসা এতদিন ধরে করেছিলাম, এত মাস ধরে আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো আমার সেটা কিছুই হয়নি। যেই হসপিটাল আমাকে অন্য জায়গায় রেফার করেছে, সেই হসপিটাল যেখানে যেখানে দুটো জায়গায় পাঠিয়েছে, দুটো জায়গার একটা জায়গাতেও আমার কাগজপত্র ওরা ছুঁয়েও দেখেনি। তো এবারে ওরা আমাকে যেই হসপিটালে পাঠাচ্ছে আমি আবার সেই হসপিটালে যাব না, কারণ তোমাদের দাদাভাই বলেছে যে ওই হসপিটালে আমি তোমাকে নিয়ে যাব না, তাতে যা হওয়ার হয়ে যাক। তো সেই কারণে মন টন খুব খারাপ ছিল যে কি করব। তারপরে তো তোমাদের বললাম যে দুটো
3টে নার্সিংহোমেও যাব। তো সেখানেও গেছিলাম, টাকা পয়সার কথা শুনেও মাথায় মানে আকাশ ভেঙে পড়ার মতো। প্রথম থেকেই তোমাদের বলেছি যে দেখো, টাকা হয়তো খরচা করতে পারবো, যেই করে হোক করে নিতে পারবো, কিন্তু পেছন দিকটাও তো চিন্তা করতে হবে না? তো সব দিকটা চিন্তা করে তো লাস্ট উপায় আর কিছুই করা যায়নি। তো লাস্ট অবধি এখনও কী হয়েছে সেটা ডিসিশান এখনও নেওয়া হয়নি। তো আমরা কথাবার্তা বলে এসেছি, ওটা হলেই তোমাদের জানাবো। আর আমার ডেলিভারির ডেটও কিন্তু একদম ফাইনাল হয়ে গেছে। যদি আমি সেখানে করাই তাহলে আমার ডেলিভারির ডেটও ফাইনাল হয়ে গেছে, ওটাও তোমাদের আমি খুব শিগগিরই জানাবো। তো সেই কারণে সব মিলিয়ে মিশিয়ে মন মেজাজটাও ভালো না, শরীরও ভালো না, সত্যি কথা বলতে। আর ভিডিও কিছু করতেও ইচ্ছে করছিল না। তো ভাবলাম চলো আজকে বিশ্বকর্মা পুজোর দিনটা কীভাবে কাটালাম, তো মেয়ে কীভাবে পুজো টুজো করলো সেটাই তোমাদের দেখাই। ঘরের দিকে তো সব গুছিয়ে টুচিয়ে এসছে। এই দেখো, ওর বাবার গাড়িকেও একটুখানি পুজো পুজো করবে। তো এখানে একটা স্বস্তিকা চিহ্ন এঁকে নিল, আর ওই যে সব জায়গায় জায়গায় একটুখানি সিঁদুরের ফোঁটা দিচ্ছে। ওর বাবা সকালবেলায় উঠে গাড়ি ধুয়ে দেখো একদম পরিষ্কার করে দিয়েছে, আর একটা ফুলের মালাও নিয়ে এসছে, মালাটা লাগিয়ে দিচ্ছে। তবে এখন গাঁদা ফুলের মালাগুলো এত ছোট করে দিয়েছে দেখো, গাড়ির হ্যান্ডেলের নিচ অবধি আর নামছে না। এদিকে মেয়ের তো ফল মিষ্টি টিষ্টি দিয়ে সব গুছিয়ে দেখো সুন্দর করে তোমাদের দেখালাম। আজকে অনেক দিন বাদে তোমাদেরকে ঠাকুরটা দেখিয়েছি। আসলে এখন আমার ঠাকুর ঘরের দিকে ঢোকাই হয় না, ঠাকুরটা তোমাদের দেখাতেও পারি না। আজকে খুব সুন্দর করে মেয়ে সাজিয়েছে গুছিয়েছে, তা তোমাদেরকে একটু দেখালাম। তো এদিকে আরতি করলো, সব কিছু প্রদীপ সব জ্বালিয়ে আরতি করলো। এবার এসছে ওর বাবার গাড়িতে পুজো করতে। আসলে ওর নিজেই মন থেকে বলল যে বাবা তুমি তাড়াতাড়ি গাড়ি ধোও, আমি ঘরের ঠাকুরকে পুজো দিয়েই তোমার গাড়িটাও পুজো করব। আসলে আমি বলি না, আমার মেয়ে না মানে বয়সের দিক থেকেই বড় হয়েছে জানো তো। ওর মনের দিক থেকে বলো, হাতে পায়ের দিক থেকে বলো, সব দিক থেকেই ও একদম বাচ্চাদের মতো করে। তো দেখো পুজো করছে, তো বলছে মা আজকের দিনে আমি ব্রাহ্মণ হয়ে গেছি। তো পুজো টুজো করলো, সারা সকাল থেকে কিচ্ছু খায়নি। প্রায় বাজে এখন ধরো 12:30 মতো, 12:30 পৌনে 1 হবে। পুজো সেরে উঠলো, খুব খিদে পেয়েছে, আবার ম্যাগি করলো, ম্যাগি করে ম্যাগি খেলো। তারপরে একটু প্রসাদ খেলো, প্রসাদ খেয়ে তারপরে ম্যাগি খেয়েছে। আর এদিকে দিদি বসিয়ে দিয়েছে রান্না। ওই যে বললাম যে দিদি চিকেন নিয়ে এসেছিলো, তোমাদের দাদাভাই আবার মাছ নিয়ে আসলো, শাক ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর ওই দই কাতলা করেছিল, আর চিকেন রান্না করেছিল। এই আমাদের ঘরের জন্য রান্না করেছিল। এই হচ্ছে ঘরের রান্না। সত্যি কথা এত কিছু হবে রান্না সেটা জানলে অন্যভাবে প্ল্যান করা হতো। তো আমার শরীরের অবস্থার কথা ভেবে এই বছর আর তোমাদের দাদাভাইয়ের লেবারদের আর বাড়িতে খাওয়ার ঝামেলাটা করিনি। কিন্তু প্রতি বছরই লেবাররা আমাদের বাড়িতে খায় জানো তো। দেখো বিশ্বকর্মা পুজোটা হচ্ছে লেবারদের জন্যই। তো মানে এই বছর আমার শরীর খারাপ বলে ওরাও বারণ করেছে যে না, এই বছর আর বৌদিরও শরীর খারাপ, খাওয়া দাওয়া আর করবো না। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাই তো খাবারের ব্যবস্থা করেইছে। তো এখানে ওদের আমার 3জন লেবারের জন্য 3টে গেঞ্জি নিয়ে এসছে, তো ওদের দেবে। তো কম বেশি যেটুকুনি পারে তোমাদের দাদাভাই এই দিনে দেয়। তো 3টে গেঞ্জি নিয়ে এসছে 3জনের জন্য। আর খাবার বলতে ওদের জন্য মাটন বিরিয়ানি আনা হয়েছে। তবু আমি বলেছিলাম যে আমাদের যেহেতু চিকেন রান্না হয়েছিল, তোরা 3জনই বসে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করতে। তো ওরা বললো না বৌদি আমাদের দিয়ে দাও, আমরা বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তো মাটন বিরিয়ানি একটা করে 3জনের জন্য আনা হয়েছে 3টে, আর একটা করে গেঞ্জি দেওয়া হয়েছে। আর ফল মিষ্টি দিয়ে তো প্রসাদ দিয়েইছি। এইভাবেই আজকে বিশ্বকর্মা পুজোর দিনটা কাটিয়েছি। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইয়েরও মুখটা দেখে মনে হচ্ছিল যে ওরও মনটা খারাপ, কারণ প্রতি বছর জাঁকজমক করে আমাদের বাড়িতে পুজো হয়, গান বাজনা টাজনা, মানে একটা আলাদাই বিশ্বকর্মা পুজোটা আমি পালন করি। দেখো এইটার ওপরেই তো আমার সংসার পুরো দাঁড়িয়ে আছে। তো এইভাবেই দিনটা শেষ করেছি। ওদের দেওয়ার পরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ব্যাস।